আমার কলিজার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আনন্দ দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে এলাম। আজকের গল্পটি খুবই চমৎকার হতে চলেছে। আমি শিওর বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি। আমার শ্বশুর আমাদের বাড়িতে একটা অন্ধকার ঘর বানিয়ে রেখেছিল। রাত তখন ঠিক 12টা বাজতে তখন আমার শ্বশুর সেই ঘরে চলে যেত। আর যখন শ্বশুর সে অন্ধকার ঘর থেকে বের হতো তখন তার অবস্থা খুবই খারাপ থাকত। আমার শ্বশুরকে দেখে অনেক ক্লান্ত মনে হতো। এক রাতে আমি যখন জলখাবার জন্য উঠি তখন আমি দেখি যে সেই অন্ধকার ঘর থেকে কোনো মেয়ে মানুষের চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। আর আমার শ্বশুর সেই ঘরে যাচ্ছিল। এই ঘটনার রহস্য জানার জন্য আমি শ্বশুরের পিছন পিছন যাই আর লুকিয়ে দেখি। কিন্তু যা দেখি তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে যায়। বন্ধুরা, আমার নাম শিউলি। আজকে আমি আপনাদের আমার শ্বশুরকে নিয়ে ঘটনা শোনাতে যাচ্ছি। আমার বিয়ে হয়েছে 8 মাস। আমার দেখাশোনা করে বিয়ে হয়েছিল। আমার স্বামী খুবই ভালো মানুষ ছিল। আমরা গ্রামে থাকতাম। আমার স্বামী খুব ধনী পরিবারের সন্তান ছিল। আমার শ্বশুর বাড়ির বাইরে একটা বাংলো বাড়ি তৈরি করেছিল। যদি কোনো লোকজনের বাড়ি ফিরতে দেরি হয়ে যেত তখন সে আমাদের বাংলো বাড়িতে রাত কাটাত। আমরা শ্বশুর বাংলো বাড়ির বাইরে একটা সাইনবোর্ড লাগিয়েছিল। সাইনবোর্ডে লেখা ছিল, যদি কোনো লোকজন থাকার জন্য বাড়ি দরকার হয় তবে তারা এই বাংলো বাড়িতে আরামে থাকতে পারে। আমাদের গ্রামের লোকেদের জন্য এই বাংলো বাড়ি একদম বিনামূল্যে ছিল। আর অন্য গ্রামের লোকেদের কাছ থেকে সামান্য কিছু ভাড়া নেওয়া হতো। ভাড়া খুবই কম নেওয়া হতো। আর তাদের খাওয়ার জন্য খাবারও দেওয়া হতো। আমি যখন আমার বাবার বাড়িতে গেলাম তখন বৌদিকে ফোনে কথা বলতে শুনতাম যে এই বুড়োটার বাংলো বাড়ি দারুণ কাজ করেছে। কেউ কখনো সন্দেহ করবেন না। নিজের বৌদির এমন কথা শুনে আমার সারা শরীর কাঁপতে থাকে। পরের দিন আমি অন্য কেউ সে যে বৌদির পিছু নিতে শুরু করি তো আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। আমার বৌদিতে বাংলো বাড়িতে গেল। যখন আমি বাংলা বাড়ির দরজা খুললাম তখন আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। কারণ আমার বৌদি কারো সাথে আমার শ্বশুর বাড়িতে আমার স্বামী, আমার ভাসুর আর আমার শ্বশুর থাকত। কারণ আমার যা এর কোনো কারণে মৃত্যু হয়েছিল। তারপরে ভাসুর আর দ্বিতীয় বিয়ে করেননি। কিন্তু তার বেশি বয়স ছিল না। সে দেখতে অনেক স্মার্ট আর সুন্দর ছিল। আমার শাশুড়ি কয়েক বছর আগেই মারা গিয়েছিল। আর শ্বশুর বয়স ছিল। আমার শ্বশুরের 2 জন ছেলে ছিল। কোনো মেয়ে ছিল না। সে আমাকে তার নিজের মেয়ের মতো ভাবত। সারা বাড়িতে আমার কথা সবাই শুনতে আমি আমার বয়স শ্বশুর আর ভাসুরকে অনেক সম্মান করতাম। আর তার খুব খেয়াল রাখতাম। আমাদের বাড়িতে অনেক চাকর ছিল কিন্তু তবুও আমি আমার শ্বশুর আর ভাসুরের প্রশংসা পাওয়ার কোনো সুযোগই হাতছাড়া করতাম না। আমার শ্বশুর খুবই ভালো মানুষ ছিল। আমার ভাসুর ও আমার শ্বশুর এর মতো অনেক ভালো এবং সাধারণ মানুষ ছিল। আমার শ্বশুর বাড়িতে কোনো সমস্যা ছিল না। আমি খুবই গরিব পরিবারের মেয়ে ছিলাম। আর আমার বাবা সবসময় অসুস্থ থাকত। আমার থেকে বড় এক ভাই ছিল, তার বিয়ে হয়ে গেছিল। আমরা 2 ভাই বোন ছিলাম। আমার মায়ের বাড়িতে আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। কিন্তু ভাইয়ের উপার্জনের ফলে কোনো রকমে সংসার চলে যেত। আমার বাবা অসুস্থ থাকার কারণ কোনো কাজ করতে পারত না। আমি শ্বশুর বাড়ি খুব ভালো পেয়েছিলাম যেখানে আমি আমার ইচ্ছামতো থাকতে পারতাম। আমার শ্বশুর কোনো কাজ করার আগে আমার সাথে সেই বিষয়ে পরামর্শ করতে। আমার অনুমতি না নিয়ে কোনো কাজ করত না। আমার শ্বশুর রোজ মন্দিরে যেত আর 9টা বাজার পর আমাদের বাড়ির গেটের সামনে চেয়ার নিয়ে বসে পড়ত। আর গেটের বাইরে যারা আসা যাওয়া করত তাদের নিজের পাশে বসিয়ে নিত। তাদের সাথে অনেক কথাবার্তা বলত। তার এই স্বভাবটা আমার একদম পছন্দ হতো না। আমার মনে হতো লোকে ভাববে যে আমি শ্বশুরের কোনো খেয়াল রাখি না। সেজন্য হয়তো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাড়ির গেটে বসে থাকে। লোক শুধু আমার ব্যাপারে বাজে কথা বলবে, সেজন্য তার এই স্বভাবটা আমার একদম ভাল লাগতো না। আমি তাকে এরকম করতে অনেকবার নিষেধ করেছিলাম। কিন্তু সে প্রতিবার হেসে আমার কথা উড়িয়ে দিত। আমি শ্বশুরকে বলতাম, বাবা, আমার এটা একদম পছন্দ না যে তুমি দরজার গেটের সামনে এভাবে বসে থাকো। তুমি কত ধনী মানুষ, তুমি তো ঘরের মধ্যে বসতে পারো। আর লোকেদেরও তো বাড়িতে ডেকে বসাতে পারো। কিন্তু তুমি যদি চেয়ার নিয়ে এভাবে বাড়ির গেটের সামনে বসে তবে যে লোকগুলো যাতায়াত করবে তারা কি বলবে? আমি তোমাকে এসব করতে হয়তো বাধ্য করেছি। আমার শ্বশুর কখনো কোনো বিষয়ে আমাকে বাধা দিত না।
না আমার স্বামী আমাকে কোনো কাজে বাধা দিত। সেই জন্য আমি মাথায় ঘোমটা না দিয়েই বাড়ির গেটে বসে থাকা শ্বশুরকে চা দিতাম। তখনই আমি শ্বশুরকে এসব কথা বলতাম। আমার শ্বশুর বলল, আমি জানি তুমি আমার বাড়ির বৌমা না, আমার বাড়ির মেয়ে, আর আমি তোমার প্রশংসা করি সবার কাছে। মেয়ে কখনো বাবার ঘর থেকে বাইরে বের হয় কি, চায়ের কাপ হাতে নিয়ে সে ঘরের ভিতরে চলে আসে আর আমার মাথায় হাত রেখে আমাকে আশীর্বাদ দিচ্ছিল। আমার চোখে জল চলে আসে। আমার নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছিল যে আমি এমন একজন শ্বশুর পেয়েছিলাম যে নিজের বাবার মতো ভালোবাসে। আমি এত ভাল শ্বশুর পাবো সেটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আমার শ্বশুর যখন এরকম কথা বলতো তখন সে খুব ইমোশনাল হয়ে পড়ত, আর এটাই বলতো অন্যের কাজই হচ্ছে এরকম কথা বলা। আমরা তো তাদের মুখ বন্ধ করতে পারবো না। যদি লোকের খারাপ কথা বলারই হয় তবে তারা যে কোনো ভাবে সেই কথা বলবে। এখন তুমি আমাকে বাইরে বসার অনুমতি দেবে কি না সেটা কোনো বড় ব্যাপার না। এসব কথা বাদ দিয়ে তুমি গিয়ে রাতের জন্য খাবার তৈরির প্রস্তুতি নাও। রাতে গ্রামে কিছু লোক খেলতে আসবে। আবার শ্বশুর আমাকে আশীর্বাদ দিয়ে চলে যায়। সে বাইরে বের হলে আমি রান্নাঘরে চাকরদের সাথে খাবার তৈরির কাজে চলে যাই। আমি মনে মনে খুব খুশি হতাম, কারণ আমি বিশ্বাস করতে পারতাম না যে আমি বাড়ির মালকিন, আর এখানে আমার সাথে একদম রানীর মতো ব্যবহার করা হতো। আমার বাবার বাড়ি গ্রামে ছিল, খুব বেশি দূরে ছিল না। আমি মাঝে মধ্যে বাবার খবর নিতে বাবার বাড়ি চলে যেতাম। যখন ফ্রি থাকতাম তখনই বাবার বাড়িতে চলে যেতাম, আর বাবার জন্য কিছু ফলও নিয়ে যেতাম। আমার মা ও খুব বুড়ি হয়ে গিয়েছিল। আমার ভাই রোজ সকালে কাজ করার জন্য বেরিয়ে যেত আর রাতে ফিরত। আমি 3 ঘন্টা বাবার বাড়িতে কাটিয়ে আবার শ্বশুর বাড়ি ফিরে আসতাম, কারণ আমার শ্বশুর বেশিরভাগ বাড়িতে একা থাকত আর আমাকে তার খেয়াল রাখতে হতো। সেই জন্য আমি তাড়াতাড়ি ফিরে আসতাম। আমার শ্বশুর বাড়িতে আর কোনো মহিলা না থাকায় আমি কোনো দিন আমার বাবার বাড়িতে একদিনের বেশি থাকতাম না। আমার স্বামী সন্ধেবেলা বাড়ি ফিরত আর আমার ভাসুর ও তার পরপরই ফিরে আসত। তারপর সবাই একসাথে বসে খাবার খেতাম। আমার সারা দিনের কোনো ক্লান্তি অনুভব হতো না, কারণ আমার শুধু কাজ থাকত। চাকরদের নির্দেশ দেওয়া আর তাদের কাজের দিকে লক্ষ্য রাখা। আমার স্বামী ও আমাকে খুব ভালোবাসত। শুনেছিলাম আমার স্বামী আমাকে যতটা ভালোবাসে সে রকমই আমার ভাসুর তার বউ মানে আমার যাকে ভালোবাসত। তার এমন রোগ ছিল যে অনেক চিকিৎসা করার পরও তাকে বাঁচানো যায়নি। অনেকদিন ধরে আমি লক্ষ্য করেছিলাম যে আমার ভাসুরের ব্যবহারে পরিবর্তন এসেছিল। আমার ভাসুর বাড়ির কোনো সিদ্ধান্তের ব্যাপারে আমার সাথে কথা বলেনি তো, আর তা যদি কোনো কাজ থাকতো তাহলে সেটা আমাকে বলতো। আমার শ্বশুর যখনই কোনো ব্যাপারে তার সাথে কথা বলার চেষ্টা করত তখনই তার মুখে একদম পাল্টে যেত, আর তাকে দেখে এমন মনে হতো যেন সে খুব রেগে আছে। এমনিতে সে সব সময় সিরিয়াস থাকত, কিন্তু কিছুদিন ধরে সে একটু বেশি রেগে থাকত। সেজন্য আমি ভয়ে তার সাথে কথা বলা কমিয়ে দিয়েছিলাম। আর আমার শ্বশুরও এটাই ভাবত যে তার বড় ছেলের কি হয়েছে, আর আমার শ্বশুর ও তার সাথে কম কথা বলত। আমার শ্বশুর বাড়ির বাইরে একটা বাংলো বাড়িও বানিয়েছিল, যে সব লোকদের রাতে যাতায়াত করায় দেরি হয়ে যেত তারা চাইলে সেই বাংলো বাড়িতে থাকতে পারত। আর কোনো কোনো মানুষ কিছু ভাড়াও দিত। গ্রামের সবাই আমার শ্বশুরের এই কাজের জন্য প্রশংসাও করত, কারণ সে এই কাজ শুধুমাত্র লোকের ভালোর জন্য করত। একদিন আমি বাবার বাড়ি যাওয়ার সময় গ্রামের কিছু লোকের সাথে দেখা হয়ে যায়, যারা আমার শ্বশুরের খুব প্রশংসা করছিল। আর একটা বুড়ি মহিলা আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে, আর আমার শ্বশুরের প্রশংসা করা শুরু করে বলে, তোমার শ্বশুর অনেক ভালো মানুষ, ভগবান তোমাকে খুব ভালো শ্বশুর বাড়ি আর শ্বশুর দিয়েছেন। আমি জানতাম সে একদম ঠিক বলেছে। আমি সত্যিই একজন ভালো শ্বশুর পেয়েছিলাম যে শুধু লোকে ভালো করতে জানত। আমার শ্বশুর গ্রামের লোকেদের বিভিন্ন উপায়ে সাহায্য করত। যখনই কারো বাড়িতে কোনো সমস্যা হতো সে আমার শ্বশুরকে এসে বলত, আর আমার শ্বশুর তার সেই সমস্যার সমাধান করে দিত। গ্রামের লোকেরা বলে, যখন থেকে তোমার বিয়ে হয়েছে তখন থেকে কোনোদিনও তোমার শ্বশুর কোনোদিন একটা বাজে কথা বলেনি। লোকেরা সবসময় আমার শ্বশুর বাড়ি আর শ্বশুরের প্রশংসা করত। আমার সামনে আমি জানতাম আমার শ্বশুর বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না। আমি এটাও জানতাম যে আমার শ্বশুরবাড়ির লোক সবসময় আমার প্রশংসা করে, কারণ আমার শ্বশুরের জন্য গ্রামে আমার অনেক সম্মান ছিল। আমি যখন বাবার বাড়ি বেড়াতে যেতাম তখন কোনো না কোনো অজুহাতে লোক আমার সাথে কথা বলার চেষ্টা করত, আর আমার সৌন্দর্যের প্রশংসা করত। আমি যখন বাবার বাড়িতে এসেছিলাম তখন আমার স্বামী কোনো কাজের জন্য শহরে গিয়েছিল।
তাই আমি আমার শ্বশুরের অনুমতি নিয়ে বাবার বাড়িতে থাক বলে গিয়েছিলাম। কারণ বিয়ের পর এটাই প্রথম যেখানে আমার স্বামী কাজের শহরে গিয়েছিল। আমি একা ঘরে থাকতে পারতাম না। সেই জন্য আমি বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়ি এসে আমি মা বাবার আশীর্বাদ নিয়ে বাবার কাছে গিয়ে বসি। আমার বৌদির শরীর বেশি ভালো ছিল না। সেই জন্য ঘরের কিছু টুকটাক কাজ আমি করে দিয়েছিলাম। ঘর ঝাড়ু দেওয়া আর খাবারও তৈরি করেছিলাম। আমি বাড়ির কাজ খুব বেশি করতে পারতাম না, কারণ আমার শ্বশুর বাড়িতে তো চাকরি কাজ করত। কিন্তু যখন আমি বাবার বাড়িতে আসতাম তখন মা আর বৌদির সাথে আমিও বাড়ির কিছু কাজ করতাম। আমি এলে আমার মা খুব খুশি হয়ে যেত। আজও আমি আসাতে মা খুব খুশি হয়েছিল। আমি যখন তাকে বললাম যে আমি আজ রাতে এখানেই থাকব, তখন মা আরও বেশি খুশি হয়ে গেল। আমার মা আমার ব্যাপারে নিশ্চিন্ত থাকত, কারণ আমার শ্বশুর বাড়ির লোক অনেক ভালো ছিল। মা বলল, অবশেষে তুমি বাবার বাড়িতে রাতে থাকার জন্য সময় পেলে, খুব ভালো কথা। যখন থেকে তোমার বিয়ে হয়েছে তুমি তো শ্বশুর বাড়িতে থাকো। আমার কথা শুনে মা আমাকে বুকে জড়িয়ে নেয় আর অনেক আদর করে। কিছুক্ষণ কথা বলার পর আমি মাকে বলি যে আমার খুব ঘুম পাচ্ছে। তখন মা বলল, ঠিক আছে, তুমি তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। ভাইও বাড়ি চলে এসেছিল আর আমি আসাতে অনেক খুশি ছিল। আমি আমার ঘরে যাওয়ার বদলে রান্নাঘরে চলে গেলাম। বৌদি চা বানাচ্ছিল, কারণ আমার ভাই খাবার খাওয়ার পর চা খেতে বৌদি আমার জন্য চা বানিয়েছিল, আর তারপর আমরা একসাথে বসে চা খাই এবং অনেক কথা বলি। বৌদির সাথে গল্প করতে করতে সময়ের কোনো খেয়ালই ছিল না। বাবার বাড়ি এসে আমি এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে শ্বশুরবাড়ির কোনো কথা মনে পড়ছিল না, আর আমার মাথায় কোনো রকম প্রশ্ন হতো না। রাত 12টা বেজে যাওয়ার পরও আমি ঘুমাতে পারিনি, আর আমার ঘুম উড়ে গিয়েছিল। আমার ঘরে আমার অনেক গরম লাগছিল, কারণ আমার শ্বশুর বাড়িতে এসি লাগানো ছিল। সেই জন্য গরম বাসিতে আমার কোনো রকম কোনো কষ্ট হতো না। আমার গরম লাগছিল, সেই জন্য আমি ভেবেছিলাম যে ছাদে গিয়ে কিছু খোলা বাতাস নেব। যখনই আমি ছাদের দিকে যেতে লাগলাম, সিঁড়িতে পা দেওয়ার পরে আমি যা দেখলাম সেটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। রাত 12:30 বাজে, আর এই সময় আমার বৌদি ছাদে বসে না জানি কার সাথে ফোনে কথা বলছিল। আমি তাকে এই অবস্থায় দেখে খুব চমকে যাই। বৌদি কাউকে ফোনে বলছিল, বাংলাতে তো দারুণ কাজ হচ্ছে, এতে তো আমাদের উপর কেউ সন্দেহ করবে না। নিজের বৌদির মুখে এমন কথা শুনে আমার শরীর কেঁপে ওঠে। ভাই তো নিজের ঘরে ঘুমাচ্ছিল, তাহলে বৌদি এত রাতে এখানে বসে কি করছে, আর সে কার সাথে কথা বলছিল? বৌদি এত অশ্লীল কথাবার্তা বলছিল যে লজ্জায় আমার মুখ লাল হয়ে গেছিল। আমি সিঁড়ি থেকে খুব আস্তে আস্তে ছাদের দিকে যাই। সেখানে একটা কোণায় চুপ করে লুকিয়ে পড়ি। সেখান থেকেই আমি বৌদির সব কথা শুনছিলাম। অন্ধকার থাকার জন্য সে আমাকে দেখতে পাচ্ছিল না, আর সে বুঝতেও পারেনি যে ছাদে কেউ আছে, আর তার সব কথা চুপ করে শুনেছে। বৌদির কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ এত রাতে কার সাথে ফোনে কথা বলছে, তাও আবার ছাদে এসে। ব্যাপারটা কি? ভাই ঘরে শুয়েছিল, তাই এর মানে আমি খুব সহজেই বুঝে যাই। প্রায় 1 ঘন্টা কথা বলার পর সে নিজের ঘরে চলে যায়, কিন্তু তার কথা শোনার পর আমি আশ্চর্য হয়ে যাই। আমিও ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে যাই। সেই ঘটনার পর আমি 3 দিনের জন্য নিজের বাবার বাড়িতেই থেকে যাই। এই কয়েকদিন আমি প্রতি রাতে বৌদির কথা শুনতাম, আর বৌদি প্রতি রাতে ভাই ঘুমিয়ে যাওয়ার পর ছাদে সে কথা বলতো। সে যেভাবে কথা বলতো, আমি তো তার কথা শুনে অনেকে অবাক হয়ে যেতাম। আমার মনে বৌদির প্রতি ঘৃণা জন্মাতে শুরু করে, কারণ সে আমার ভাইকে ধোঁকা দিচ্ছিল। এই সময় আমি শুধু এই কথাগুলোই ভাবতাম আর সুযোগ খুঁজতাম যে কিভাবে বৌদি ফোন নিয়ে জানতে পারবে আসলে কার সাথে কথা বলে, যে গভীর রাতে আমার বৌদিকে ফোন করে আর কি কথা বলে, আর কার সাথে আমার বৌদি এত ভালোবেসে কথা বলে। কিন্তু আমার সন্দেহ তো যে বৌদি হয়তো খুব বেশি সাবধান থাকে। তার ফোন অন্য কাউকে ধরতে দিত না, আর তার ফোন সব সময় ফিঙ্গারপ্রিন্ট লক থাকত। 3 দিন থাকার পর আমি আমার শ্বশুরবাড়ি ফিরে যাই, কিন্তু বাড়ি আসার পরও আমার ধ্যান শুধু আমার বৌদির দিকে থাকত। বৌদির এরকম অদ্ভুত অদ্ভুত ব্যবহার আমার ভালো লাগত না। কোথাও না কোথাও তো কিছু একটা গণ্ডগোল ছিল, আর গণ্ডগোলটা কি সেটা আমাকে জানতেই হবে। আমি যখনই বাবার বাড়িতে যেতাম বৌদিকে উপর কড়া নজরে রাখতাম। আমি যখনই বৌদিকে দেখতাম তাকে ভুল কাজ করা থেকে আটকানোর চেষ্টা করতাম, কারণ আমি চাইতাম না যে আমার ভাই আর বৌদির মাঝে কোনো রকম বিচ্ছেদ হোক।
আমি চাইতাম বৌদি যার সাথে কথা বলুক না কেন সেসব ভুলে যান, সংসারের মন দেয়, নিজের স্বামীর উপর মন দেয়, আর চাইতাম আমার বৌদির শুধরে যাক। আমি আমার ভাই আর বৌদিকে আলাদা হতে দিতে চাইতাম না। কিন্তু আমি এটাও জানতাম না কি ভয়ঙ্কর সত্যি আমার সামনে আসতে চলেছে। কিছুই বুঝতে পারছিলাম না যে আমার ভাই আর বৌদির সংসারে তাদের নজর লেগেছে। ঘরের বউয়ের সম্মান ও সেই পরিবারের সাথে জুড়ে থাকে। আর আমি আমার বাবার বাড়ির সম্মান নষ্ট হতে দিতে চাই না। খুব তাড়াতাড়ি আমি এই সত্যিটা জেনে মাকে সব কিছু প্রমাণ সহ দেখাতে চাইতাম। আমি যদি সরাসরি ভাইয়ের সাথে এই ব্যাপারে কথা বলতাম তবে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যেত। সেই জন্য আমি প্রমাণ সহ মাকে দেখাতে চেয়েছিলাম যে মা ভাইকে বোঝাতে পারে, কারণ বিনা প্রমাণে কিছু হবে না। আমি যখন দ্বিতীয়বারও বাবার বাড়িতে গেলাম তখন বৌদি একদম স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলছিল। আমি ভাবছিলাম এটা আমার মনের ভুল নাকি, হয়তো আমি সেই কথাগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি। আমি নিজের বৌদিকে কি করে ভুল ভাবতে পারি? আমার ভাই আর বৌদির বিয়ের 4 বছর হয়ে গেছিল, আজ পর্যন্ত এমন কিছু আমি দেখিনি। কিন্তু হঠাৎ আজ কেন আমার মনে এমন সন্দেহ হচ্ছে? হতে পারে হয়তো এসব কিছু আমার মনের ভুল। বৌদি আমার সাথে এত ভালোভাবে কথা বলতো যে তার সত্যিটা জানা আমার আর কোনো ইচ্ছা থাকতো না। এটাই ভাবতাম যে আমার বৌদি কত ভালো মানুষ। আমি তার সাথে এমনটা কি করে করতে পারি, আর সেও কেন কোনো ভুল কাজ করবে? আমি নিজের মনের ভিতরে সন্দেহকে ঠান্ডা করে নিতাম, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, কারণ আমার সন্দেহ দিন দিন বেড়েই চলছিল। শ্বশুরবাড়িতে আমার ভাসুরের মন খুব খারাপ থাকত। এভাবে তাকে দেখে আমার চিন্তা হতো যে না জানি আমার ভাসুর এমন কি চিন্তা আছে যার জন্য তার মন সব সময় খারাপ থাকে। তার মুখের রং ফিকে ফিকে লাগত। একদিন শ্বশুর ডাকতে যখন আমি শ্বশুরবাড়িতে যাই তার কিছুক্ষণ পর আমার ভাসুর বাড়িতে চলে আসে। আমি লক্ষ্য করলাম তাকে খুব ক্লান্ত লাগছিল। এর আগে তো সে কখনো এরকম ক্লান্ত অবস্থায় বাড়ি ফিরত না। সে বাড়ি এসে সবার প্রথমে খাবার খাওয়ার পর চা খেতে, কিন্তু আজ সে সোজা নিজের ঘরে চলে গেল। তার এমন কাণ্ড দেখে আমি অবাক হয়ে গেলাম যে এর আগে তো কখনো এমন হয়নি। সে কোনো কিছুকে গুরুত্ব না দিয়ে নিজের ঘরে চলে গেল, কিন্তু এর আগে সে বাড়ি ফিরলে আগে তার বাবা আর ভাইয়ের সাথে বসে কথা বলতো, আর তারপর খাবার খেত। কিন্তু আজ তাকে খুব বেশি ক্লান্ত মনে হচ্ছিল। সে অদ্ভুত ব্যবহার করছিল। আমাকে তো আমার বৌদির উপর নজর রাখতে হতো, কিন্তু এখন তো ভাসুরের এই রকম ব্যবহার আমাকে চিন্তায় ফেলে দেয়। আমার শ্বশুরও তার বড় ছেলেকে নিয়ে চিন্তায় থাকত। এখন আমি কি করে সত্যিটা জানব? আমি সবার প্রথমে বৌদির ব্যাপারে সত্যি কথাগুলো জানব, এটা চিন্তা করি। জানি না এসব কি হচ্ছে। একদিন আমার বাবার বাড়িতে আমার বৌদির কথা অনেক চিন্তায় ফেলেছিল। অন্যদিকে আমার শ্বশুর বাড়িতে আমার ভাসুরের অদ্ভুত ব্যবহারে আমি চিন্তিত ছিলাম। আমি চিন্তা করেছিলাম যে আমার ভাই থাকতে আমার বৌদি তার জীবনে অন্য কাউকে জায়গা দেবে না, কারণ আমার ভাই তাকে খুব ভালোবাসত। সেই জন্য সেই দিকে আমার খুব বেশি চিন্তা হতো না। আমি তাকে কোনো ভুল কাজ করতে দিতে পারি না। আমাকে বলল ফ্যাক্টরিতে কাজ বেশি থাকার কারণে বড় ভাই ক্লান্ত হয়ে গেছে। সেই জন্যই হয়তো তার ব্যবহারটা এমন ছিল। আমার ভাই খুব সোজা সরল মানুষ ছিল, সে কখনো তার বউয়ের উপর সন্দেহ করত না। কিন্তু যখন রাত 1টার সময় বৌদি ছাদে গিয়ে ফোনে কার সঙ্গে কথা বলতো তখন ভাই উঠে দেখতেও যেত না, কারণ সে জানতে পারত না যে তার বরাতে ফোনে কারো সাথে কথা বলে। পরে আমি অজুহাত দেখিয়ে বাবার বাড়িতে 2 দিন থাকার জন্য যাই, যাতে যখন বৌদি রাতে ফোন কথা বলবে তখনই আমি তার হাত থেকে ফোনটা নিয়ে নিতে পারি। আর আমি এমনি করেছিলাম, স্বামীর থেকে অনুমতি নিয়ে আমি বাবার বাড়িতে চলে যাই। সেখানে আমি আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করি। যখন বৌদি রান্নাঘরে খাবার বানাচ্ছিল তখন আমি তার সাথে কথা বলতে থাকি। তার ফোন একটা সাইডে ছিল, সে আমার সামনে অনেক সাবধানে কাজ করছিল, আর সে বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছিল। আমি বৌদিকে আমার জন্য চা বানাতে বলি। তারপর আমি বৌদিকে বলি মাকে চা দিয়ে আসতে। যখন বৌদি ফোন রেখে চা দেওয়ার জন্য গেল তখন আমি ফোনের লক খোলার চেষ্টা করি। আমি লক খোলার চেষ্টা করছিলাম, ঠিক সেই সময় কেউ আমার হাত থেকে ফোনটা কেটে নেয়। যখনই আমি পিছনে ঘুরে সামনে আমার বৌদি ছিল। সে আমার দিকে তাকাচ্ছিল। রান্নাঘরে ফোন ভুলে রেখে গিয়েছিল, সেই জন্য সে তাড়াতাড়ি ফোন নিতে এসেছিল। তখন আমি ধরা পড়ে যাওয়ার ভয় বৌদি ফোন তার হাতে দিয়ে বাহানা বানিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসি। আমার নিঃশ্বাস জোরে জোরে পড়েছিল। এমন মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসবে।
যাই হয়ে যাক, আমি জানব এই যে সে কে, যার জন্য আমার বৌদি সব সত্যি গোপন করছে আর আমার ভাইকে ধোঁকা দিচ্ছে। পরের দিন সকাল হতেই আমি শ্বশুরবাড়ি ফিরে যাই। সেজন্য আমার শ্বশুর আমাকে কিছু বলেনি। আমার বৌদি তার বাবার বাড়িতে যেতে চাইছিল, কিন্তু আমার ভাই কাজে ব্যস্ত থাকায় সে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চায়। আমি শ্বশুরের থেকে অনুমতি নিয়েছিলাম যে বৌদির বাবার বাড়ি থেকে আসার পথে আমি আমার বাবার বাড়ি হয়ে আসতে চাই। যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলো, আমি রেখে দিয়ে যাব। আমার শ্বশুর বলেন তার কিছু লাগবে না। আমি তাড়াতাড়ি ফ্রি হয়ে তৈরি হয়ে বাড়ির বাইরে চলে এলাম। বৌদি আর আমি একসাথে বৌদির বাবার বাড়িতে চলে এলাম। তার বাবার বাড়ি থেকে ফেরার সময় আমরা একটা বাজারে আমি চুড়ি দেখে চুড়ি কিনেছিলাম। যখনই আমি পিছনে ঘুরে তখন না জানি বৌদি কোথায় চলে গিয়েছে, আর আমি চুড়ি রেখে সমস্ত বাজারে তাকে খুঁজতে চলে যাই। কিন্তু কোথাও তাকে খুঁজে না পাওয়ায় আমার খুব চিন্তা হলো আর বৌদির উপর খুব রাগ হচ্ছিল। আমি নিজে রাখে অনেক কষ্ট করে রেখেছিলাম, কিন্তু সেটা আমার ধৈর্যের বাইরে চলে যাচ্ছিল। আমি যত সহ করছিলাম আমার বৌদি আমাকে তো বিরক্ত করছিল। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রায় ঘণ্টাখানেক খোঁজার পরও তাকে না পেয়ে আমি বিরক্ত হয়ে নিজেই বাড়ি ফিরে আসি। আমি আমার বাবার বাড়ি চলে আসি। যখনই আসি তখন সবথেকে আগে আমার বৌদির দিকে চোখ পড়ে। সে আমায় আগে বাড়ি পৌঁছে গিয়েছিল আর আমি তাকে সেখানে দেখে অবাক হয়ে যায়। বৌদির উপর আমার খুব রাগ হচ্ছিল। আমি বাজারে পাগলের মতো তাকে খুঁজছিলাম। আমি বৌদিকে বললাম, যদি বাজারে আমাকে একা ছেড়ে আসতে হতো তবে আমাকে বলে আসতে পারতে। তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি আমাকে বাজারে একলা রেখে কোথায় গিয়েছিলে আর আমাকে বলে তো যেতে পারতে। তখন বৌদি বলল, রাগ করো না, আমি তোমাকে খুঁজছিলাম যখন তোমাকে দেখতে না পাই। তখন আমি বাধ্য হয়ে বাড়ি ফিরে আসি আর দেখো তুমি আমাকে খুঁজতে খুঁজতে বাড়ি চলে এলে। তার কথা শুনে আমার রাগ আরও বেড়ে যায়। সে তার নিজের ভুল স্বীকার না করে উল্টে আমাকে মিথ্যে কথা বলেছিল। যদি সে বাজারে থাকত তবে আমি তাকে নিশ্চয়ই খুঁজে পেতাম। আমি পুরো 1 ঘন্টা তাকে পাগলের মতো খুঁজছিলাম। আমি চুপচাপ শান্ত হয়ে নিজের শ্বশুরবাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে দেখি আমার ভাসুর সেখানে ছিল। তার মন সব সময় খারাপ থাকত। আমার শ্বশুরের ব্যবহার আমার খুব আশ্চর্য লাগত। কি জানি কাজের প্রেসার ছিল নাকি অন্য কিছু যা আমি দেখতে পাচ্ছিলাম না। আমার বৌদি এখন যখনই বাড়ির বাইরে বের হয় সবসময় এটাই বলে যে সে তার বাবার বাড়িতে যাচ্ছে। ভাই কাজে ব্যস্ত থাকার কারণ বৌদি একলাই তার বাবার বাড়িতে যেত। এখন আমিও তার সাথে যাই না, কারণ সে আমাকে একবার বাজারে একা ছেড়ে চলে এসেছিল। সেই জন্য আমি কোথাও তার সাথে যেতে চাইতাম না। কিন্তু এখন আমার জন্য আসল সত্যিটা জানা খুব জরুরি হয়ে পড়েছিল। না হলে পরে এটাকে আর সামলানো যাবে না। তাই আমি চাইতাম এই ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব সামলে নিতে। আমি একটা বুদ্ধি করি আর বাড়ির সব কাজ সেরে ফ্রি হয়ে নিজের বাবার বাড়িতে চলে যায়। আমার বৌদি না জানি কার জন্য রাতে এত সাজে, আবার ভাবলাম হয়তো ভাইকে পাগল করার জন্য এসব করছে। তখন বৌদি বলে, তোমার ভাই কাজ থেকে এসে ক্লান্ত হয়ে যায়, সেজন্য সে আরাম করবে আর আমি বাবার বাড়িতে যাচ্ছি। আমি তাকে কিছু না বলে চুপ করে নিজের মায়ের ঘরে এসে বসে। কিছুক্ষণ পরে আমি শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলে মায়ের বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আর শ্বশুরবাড়িতে গিয়ে নিজের পোশাক রূপ পাল্টে নিয়ে আর নিজের মুখ ভালো করে ঢেকে নিই, যাতে আমাকে কেউ চিনতে না পারে। আমি বৌদির বাড়ি থেকে বের হবার অপেক্ষা করছিলাম। যখনই সে বাড়ি থেকে বের হয় আমিও তার পিছু নিতে শুরু করি। বৌদি বলেছিল যে সে তার বাবার বাড়িতে যাচ্ছে, সেজন্য মা আর ভাই অনুমতি দিয়ে দিয়েছিল। বৌদি বাড়ি থেকে বের হবার সাথে সাথে আমিও তার পিছনে পিছনে যেতে থাকে। সে যেখানে যাচ্ছিল সেটা দেখে তো আমার হুঁশ উড়ে যায়। বৌদি তাড়াতাড়ি আমাদের বাড়ির পাশে বাংলোর বাড়িতে চলে যায়। আমার শ্বশুর বাড়ির পাশে যে বাংলো বাড়ি বানিয়েছিল সেখানে যাচ্ছিল। আমি চুপ করে তাকে দেখছিলাম, কিন্তু যখন বৌদির দরজায় ধাক্কা দেয় আর দরজা খোলার পর যে মানুষটা বের হয় তাকে দেখে আমার পায়ের তলায় মাটি সরে যায়। আমার মনে হচ্ছিল যেন আমি এই দুনিয়াতে নেই। আমি কখনো ভাবতেও পারি না যে এসব কিছু হতে পারে। আমার নিজের কাছের মানুষই আমাকে এভাবে বদনাম করবে। আমি যখনই বাংলা বাড়ির দরজা খুললাম তখনই আমার পায়ের তলায় মাটি চলে গেল। বৌদির সাথে যে মানুষটা শুয়েছিল সে আর কেউ নয়, আমার স্বামীর বড় ভাই, মানে আমার নিজের ভাষণ ছিল। আমার মনে হচ্ছিল আমি তাদেরকে একসাথে জীবন্ত মাটিতে পুঁতে দিই।
আমি গিয়ে বৌদিকে জোরে এক থাপ্পড় মারি। আমি নিজে ভাসুরকে কিছু বলতে পারিনি। আসলে এই ব্যাপারটা এতটা বড় হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। আমার ভাসুর বাড়ি ফিরে আমার স্বামীকে না জানিয়ে আমার বিরুদ্ধে কি বলে উস্কেছিল। আমি তাদের সত্যি প্রমাণ করতে পারিনি। উল্টে তারা আমায় মিথ্যেবাদী প্রমাণ করে। আর আমার এই রাগের কারণ নেওয়া পদক্ষেপের জন্য আমার স্বামী আমাকে দোষী বলে এই সব করার পিছনে আমার ভাসুরের হাত ছিল। সে আমার বৌদির সাথে মিলে আমার বিরুদ্ধে আমার স্বামীকে উল্টো পাল্টা কথা বলেছিলাম আর কারো সাথে অবৈধ সম্পর্ক আছে। আমি নাকি কারো সাথে দেখা করতে চাই। আমার স্বামীও তাদের কথায় বিশ্বাস করেননি। আমি তাদের সত্যি প্রমাণ করতে পারি না, বরং উল্টে তাদের মিথ্যের জালে ফেসে তাদের শিকার হয়ে যায়। আমি ভাইয়া স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা বোঝেনি। আমার মাথার উপর তো আকাশ ভেঙে পড়েছিল। আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিল। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার বৌদি আর আমার ভাসুর মিলে আমার সংসার নষ্ট করে দেবে। আমি পুরো ভেঙে গিয়েছিল। আমার চুপচাপ নিজের মায়ের বাড়িতে এসে বৌদি আর ভাসুরের করা এই নোংরা কাজের কথা ভেবে খুব কেঁদেছিলাম। আমার স্বামীর উপর আমি অনেক ভরসা করতাম, কিন্তু আমি এটা জানতাম না অন্য লোকের কথা শুনে আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি সব সত্যি মাকে বলেছি। আমার মা আমার সব কথা বিশ্বাস করেছিল, কিন্তু আমার ভাই এখনও তার বুকে বিশ্বাস করেছিল। ভাই তার বউকে ধোঁকাবাজ মানত না, কারণ তার বিরুদ্ধে আমার কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না। আমি খুব চিন্তিত ছিলাম যে এদের সত্যি প্রমাণ করার চক্করে আমার নিজের সংসার নষ্ট হয়ে গেল। আমি আমার মায়ের বাড়িতে থাকতাম, আর এখন আমার বৌদি আমার ভাসুরের সাথে খোলাখুলি কথা বলতে শুরু করে। আমার বৌদি আমাকে বলে যে আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমাদের সত্যিই সবার সামনে আনতে চাইছে। সেজন্য তোমার ভাসুর আর আমি মিলে আগে থেকে প্ল্যান বানিয়ে রেখেছিলাম যে যখন তুমি আমাদের ধরার চেষ্টা করবে তখন উল্টে আমরা তোমার উপর দোষ দিয়ে দেব। আর এটাই হয়েছিল। আমার স্বামী আমার কথায় বিশ্বাস না করে তার ভাইয়ের কথায় বিশ্বাস করেছিল, আর আমাকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু আমি চুপ করে বসে থাকব না, কারণ আমি নিজের সংসার নষ্ট করতে চাই না। আমি নিজের বাড়ি ফিরে যেতে চাই। আমার মা সবসময় আমার জন্য চিন্তা করত। গ্রামের সবাই জেনে গেছিল যে আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার শ্বশুর খুব লজ্জিত ছিল, আর সে আফসোস করত, কারণ সে বাংলো বাড়ি বানিয়েছিল। সে তো লোকে ভালোর জন্য বাংলার বাড়ি ভাড়া দিত, কিন্তু সে কি করে জানবে যে তার বড় ছেলে এত নোংরা কাজ করবে যে আমার বৌদির সাথে লুকিয়ে সেই বাংলো বাড়িতে দেখা করতে যাবে। আমার শ্বশুর সবসময় আমার কথায় ভরসা করত, আর সে আমার কথাগুলো বিশ্বাস করেছিল। আর সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার ছেলে আর ছেলের বউয়ের সংসার নষ্ট হতে দেবে না। সেই জন্য সে আমার সাথে দেখা করবে বলে তৈরি হয়েছিল। আসলে আমার শ্বশুর চোখে ভালো দেখতে পেত না, সেই জন্য আমার ভাসুর আর বৌদির সেই সুযোগে বাংলো বাড়িতে দেখা করত। সে কখনো জানতে পারত না যে তার ছেলে আর বৌদি সেখানে থাকত। যদি জানান তাহলে কখনো তাদের দেখা করতে দিত না। আর এই সত্য অনেক আগেই সবার সামনে চলে আসত। একদিন রাত 2টার সময় আমার বৌদি আমার ভাসুরের সাথে ফোনে কথা বলছিল। তখন আমি আমার ভাইকে চুপচাপ দেখে তার হাত ধরে ছাদে নিয়ে যাই, আর বৌদির ফোনে কথা বলা তাকে নিজের চোখে দেখাই। কারণ বৌদি ভাবছিল সে আমার সংসার নষ্ট করে দিয়েছে। সে কারণে আমি হার মেনে নেব, কিন্তু এরকমটা কখনোই হবে না। যখন আমার সংসারই নষ্ট হয়ে গেছে তখন আমি চুপ থাকব না। আর তাদের সব সত্যি সামনে আনার জন্য আমি সব রকম চেষ্টা করেছি। যখন ভাই বৌদিকে ফোনে কথা বলতে দেখে তখন রাতের অন্ধকারে খুব চিৎকার করে, আর বুদিকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এই খবর যখন আমার শ্বশুর বাড়িতে পৌঁছায় তখন আমার শ্বশুর ও আমার ভাসুরকে কয়েকটি থাপ্পড়ও মারে। তখন সে সব সত্যি কথা বলে দেয়। আমার স্বামী জানতে পারে যে আমি মিথ্যেবাদী নই, বরং আমার ভাসুর আর আমার বৌদির অবৈধ সম্পর্ক ছিল। আমার শ্বশুর তার বড় ছেলেকে সম্পত্তি থেকে তা যোগ করে দেয়, আর বাড়ি থেকে বের করে দেয়। আমার ভাসুর আর বৌদি বিয়ে করে নিয়েছিল, কিন্তু তারা কখনো শান্তিতে থাকতে পারেনি। কারণ কারো সংসার নষ্ট করার পর কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। আমার স্বামী আমার থেকে ক্ষমা চাই, কারণ আমার স্বামী আমাকে খুব ভালোবাসত। সে বুঝতে পারে তাকে ভুল বোঝানো হয়েছে, আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলা হয়েছে, আর এখন সব সত্য তার সামনে চলে এসেছিল। সেই জন্য আমিও তাকে ক্ষমা করে দিয়েছিলাম, আর সে আমাকে কথা দিয়েছিল যে আজকের পর সে আর কখনো আমার সাথে এরকম করবে না, আর আমাকে ভরসা করবে।
তখন আমি আমার শ্বশুরবাড়িতে আগের মতোই থাকি। নিজের স্বামীর সাথে আমার ভাইও আমার কাছে ক্ষমা চেয়েছিল। আমার ভাই বলল সে কাজ করে খুব ক্লান্ত হয়ে যেত আর কখনো ধ্যান দিত না যে কখন রাত 1-2টা বাজল বৌদি বিছানা থেকে উঠে ছাদে গিয়ে ফোনে কথা বলতো আর কখনো বাংলা বাড়িতে যেত। আমার ভাসুর প্রথম দিন থেকে বৌদির দিকে নোংরা নজরে দেখত, কিন্তু কেউ সেটা বুঝতে পারেনি যদি আগে কেউ লক্ষ্য করত। তবে আজ এই দিন দেখতে হতো না। তারা দুজনে মিলে আমার ভাইকে ধোঁকা দিচ্ছিল আর আমার সংসার নষ্ট করে দিচ্ছিল। এখন সবকিছু ঠিক হয়ে গেছে আর আমার ভাসুর আর আমার বৌদি এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে থাকতে শুরু করেছিল আর আমার পরিবারের দিক থেকে তাদের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল। এখন আমি আমার স্বামীর সাথে খুব খুশি ছিলাম। যে মানুষ অন্য কারো সংসার নষ্ট করার চেষ্টা করে সে নিজেও কখনো শান্তিতে থাকতে পারে না। অশান্তি নিয়ে সংসার করতে হয় বন্ধুরা। আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।